স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নারীদের অসম্মান করছে একটি দল, ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান তারেক রহমানের। মুখ লুকিয়ে রাখা ব্যক্তিরা এখন হায়ের পক্ষে এসেছেন, মন্তব্য জামায়াতের আমির শফিকুর রহমানের। চট্টগ্রাম বন্দরে তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে, জাহাজে পণ্য ওঠানো নামানোর কার্যক্রম বন্ধ। এবারে বিস্তারিত। জামায়াতে ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক নিয়ে দলটি মিথ্যাচার করছে বলে অভিযোগ করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন। আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমে তার উপযুক্ত জবাব দিতে নারীদের প্রতি আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। দুপুরে খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে করে খুলনা পৌঁছান তারেক রহমান। সমাবেশ থেকে তিনি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার 14টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। খুলনার পর যশোরের নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে। তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। কাজেই এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। আজকে বাংলাদেশের তাবৎ মা বোনদেরকে বলবো আমি, যারা আপনাদেরকে এইভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন, আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। জামায়াতে ইসলামী এ দেশকে আফগানিস্তান বানাতে চায়। সকালে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগকালে এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নারীদের নিয়ে কটূক্তি করায় জামাতের তীব্র সমালোচনাও করেন তিনি। কোন সরকার কাজ না করলে কাউকে টাকা দিবে হবে নাকি? এরা জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে পড়বে, নিয়ে যেতে চায়। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। মেয়ে পুরুষ সমান অধিকার নিয়ে এখানে এই দেশে বাংলাদেশে বাস করবে। যারা আগে মুখ লুকিয়ে কথা বলতেন তারা এখন গণভোট নিয়ে হ্যাঁ এর পক্ষে এসেছেন বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান। দুপুরে কক্সবাজারের মহেশখালীতে নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় ইনসাফের ভিত্তিতে দেশে উন্নয়নের আশ্বাস দেন জামায়াতের আমির। বলেন, ক্ষমতায় গেলে মহেশখালীতে স্মার্ট ইকোনমি জোন গঠন করা হবে। মায়েরা এখন কাজ করে, মায়েদের দুটা জিনিসের অভাব। এই সমাজ ব্যর্থ হয়েছে, মায়ের জাতিকে সম্মান দেখাতে, মর্যাদা দিতে পারে না। এই সমাজ ব্যর্থ হয়েছে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে। আমরা ইনশাআল্লাহ মাদেরকে ঘরে, চলাচলে, কর্মস্থলে 3 জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করব। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড না দিয়ে অ্যান্টি চাঁদাবাজির কোনো কার্ড দেওয়ার পরামর্শ দিলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দুপুরে দিনাজপুর পার্বতীপুর উপজেলার শহীদ মিনার চত্বরে 11 দলীয় জোটের আয়োজনে নির্বাচনী পদযাত্রায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। তিনি বলেন, এক পক্ষ ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স নেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের নতুন ভিশন ও প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড না দিয়ে অ্যান্টি চাঁদাবাজির কোনো কার্ড থাকলে সেটি জনগণকে দেওয়ার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। বলেন, নির্বাচনের দিন যারা ভোটকেন্দ্র দখলের চিন্তা করছেন, বাড়ি থেকে বের হওয়ার সময় তারা যেন পরিবারের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসেন। এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড না দিয়ে এন্টি চাঁদাবাজি কোনো কার্ড থাকলে সেটা জনগণকে দেয়, যেন এই কার্ড দেখাইলে আর চাঁদা না দেওয়া লাগে। এই চাঁদাবাজিদের, টেন্ডারবাজিদের, এই মাদক কারবারিদেরকে 12 তারিখে আঘাত দেখাবে ইনশাআল্লাহ। ওই 12 তারিখ সারাতে
দ্বৈত নাগরিকত্ব তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। সকালে আদালতে হাজির হয়ে নাহিদ নিজেই রিট দায়ের করেন। এতে বিএনপির মনোনীত কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। নাহিদের আইনজীবী জানান, বিএনপির প্রার্থী প্রশান্ত মহাসাগরীয় ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্বের বিষয়টি নানা গণমাধ্যমের সংবাদে এসেছে, কিন্তু হলফনামায় তা উল্লেখ করেননি। দ্বৈত নাগরিকত্বের পাশাপাশি তথ্য গোপনের অভিযোগ আনা হয় রিটে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যারা দ্বৈত নাগরিক, যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, আনুগত্য গ্রহণ করেছেন, তারা সংসদ সদস্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অনুপযুক্ত। এই বিষয়টি এবং তিনি যে তার হলফনামায় তথ্যটি গোপন করেছেন, এই দুইটি বিষয়কে সামনে রেখে জনাব নাহিদ ইসলাম আজকে একটি রিট মামলা দায়ের করেছেন, যেটি অতি শীঘ্রই উপযুক্ত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে লেভেল প্লেইং ফিল্ডের সংকট রয়েছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুহাদ। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সন্ত্রাস, হুমকি ও মামলা বাণিজ্য বন্ধে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ফুহাদ। বলেন, 24-এর আকাঙ্ক্ষা ছিল রাজনীতিতে নতুন বন্দোবস্ত, কিন্তু যারা পুরনো রাজনীতি ধারণ করে তারা পুরনো ব্যবস্থাকেই আঁকড়ে ধরে নতুনদের ঠেকানোর চেষ্টা করছে। কোনো দল নিজেরা মামলা দিয়ে আবার নির্দিষ্ট মার্কায় ভোট দেওয়ার ওয়াদা করলে মামলা প্রত্যাহারের প্রলোভন দেখানো হচ্ছে। এ অবস্থায় জনগণ যাতে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি। যে লেভেল প্লেইং ফিল্ডের প্রধানতম সংকট দেখতে পাচ্ছি, যে পুরাতন আমলের মতো ভোটারদেরকে প্রচণ্ড রকম করে শঙ্কিত করে রাখ। আপনার 50টা দুষ্ট লোককে গ্রেফতার করে যদি একটা ভালো নির্বাচন করা যায়, এবং সেটা ফৌজদারি অপরাধ আপনার করার দরকার নাই, সেটার জন্য আপনার সিম্পলি বিশেষ ক্ষমতা আইনে আপনি 3 সপ্তাহের জন্য ডিটেইন করেন, আপনি 1 মাসের জন্য ডিটেইন করেন, দেখবেন যে আগে পরে নির্বাচনের পরিবেশ যথেষ্ট রকম আশ্বস্ত করবার মতো হবে ভোটারদের জন্য। সিলেট জেলার 6টি আসনে এবার নতুন ভোটাররা প্রার্থীদের জয় পরাজয়ে ভূমিকা রাখবেন, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। তারা মোট ভোটারের শতকরা 7%। প্রার্থীরাও এই বিষয়টিতে গুরুত্ব দিয়ে প্রচারণা চালাচ্ছেন। প্রবাসী অধ্যুষিত সিলেটের নির্বাচনে আলোচনায় নতুন ভোটাররা। 6টি আসনে এবার ভোটার সংখ্যা 29,16,579। গত বছরের চেয়ে বেড়েছে 2,01,244 জন। আর মোট ভোটারের শতকরা 7% প্রথমবারের মতো সংসদ নির্বাচনে ভোট দেবেন, যাদের প্রায় সবাই তরুণী। জীবনে প্রথমবার ভোট দিতে যাওয়া এই ভোটাররাই প্রার্থীদের কাছে হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ, যারা দলীয় প্রতীকের পাশাপাশি প্রার্থীর যোগ্যতা, প্রতিশ্রুতি ও ভাবমূর্তি নিয়ে ভাবছেন। অভ্যুত্থান পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, তা অনেক একটা সফল হচ্ছে না। আমি সৎ বা আমি যোগ্য এরকম দেখায়, পরে ভোটের পরে দেখা যায় যে পরিবর্তন হয়ে যায়। আমরা যেমনটা দেখেছি প্রতিশ্রুতির ফুলঝুরি, এই ফুলঝুরি আর দেখতে চাচ্ছি না ভাই, এবার বাস্তবায়ন চাচ্ছি। যারা ভোটার রয়েছে তারা আগের মতো ফ্যাসিস্ট সরকারকে আনতে চায় না। ফ্যাসিস্ট সরকার সহ যারা ফ্যাসিস্ট হতে চান আগামীতে, তারাও ফ্যাসিস্ট হতে পারবেন না, কারণ তরুণরা সঠিক জিনিস বুঝে। প্রার্থীরাও তরুণ ভোটারদের নিজেদের পক্ষে টানতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ইয়াং জেনারেশনের সঙ্গে তাদের সঙ্গে আলোচনা করেই আমি কাজ করতে চাই। তরুণদেরকে বিশেষ নজরে রেখে তাদেরকে প্ল্যান ভিত্তিক কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি নীতি নির্ধারণী পর্যায় থেকে কাজ করা যায়, তাহলে আমাদের যেই সকল তরুণ এখনো বিপদগামী হওয়ার সম্ভাবনা বা সংশয় আমাদের রয়েছে, তারাও সঠিক পথে চলতে পারবে। বিশিষ্টজনরা বলছেন, তরুণ ভোটারদের কথা মাথায় রেখে প্রার্থীদের আলাদা কর্মপরিকল্পনা থাকা উচিত। এখন কিন্তু তরুণদের পরিমাণ অনেক বেশি, তো সুতরাং সুনির্দিষ্ট একটা যদি পরিকল্পনা থাকে, আমার মনে হয় নিশ্চিতভাবে সেই দল তরুণ ভোটারদেরকে টানতে পারবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী ও অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা মাঠে তৎপর রয়েছেন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। বন্দরের জেটিতে জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য নামানো এবং জাহাজে ওঠানোর কার্যক্রম অনেকটাই বন্ধ রয়েছে। দুবাই ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দরের শ্রমিক কর্মচারীদের ধর্মঘটে এ অচলাবস্থা তৈরি হয়েছে। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো ধর্মঘট চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বন্দর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ধর্মঘটের সমর্থনে শ্রমিক কর্মচারীরা বন্দর এলাকায় মিছিল সমাবেশ করছে, যদিও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বন্দর এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নোয়াখালী ৩ আসনে বেগমগঞ্জ উপজেলা রাজগঞ্জে বিএনপির নির্বাচনী কার্যালয় সহ 3টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোরে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ঘটনাটি পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়তে বের হওয়া মুসল্লিরা দেখতে পান বিএনপির নির্বাচনী কার্যালয় সহ পাশের দোকানগুলোতে আগুন জ্বলছে। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে মুসল্লিরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বিএনপির নির্বাচনী কার্যালয় সহ পাশের দোকান পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখানে এই ৯ নম্বর ওয়ার্ড হলো বিএনপির অধিভুক্ত এলাকা। এখানে বিএনপির অনেক সমর্থক। এটারে প্রতিহিংসা করি দুর্বৃত্তরা আমাদের অফিসে আগুন লাগাই দিছে। রাজধানীর পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির আলাদা 2 মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছর করে মোট 4 বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক। এছাড়া রায়ে শেখ হাসিনা ও টিউলিপকে 2 মামলায় 1 লাখ টাকা করে মোট 2 লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রায়ে শেখ হাসিনার বোন শেখ রেহানার 2 সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককেও 7 বছরের কারাদণ্ড দেন বিচারক। পাশাপাশি তাদের প্লট বরাদ্দ বাতিল করা হয়। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। এই প্রেক্ষাপটে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে 60 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে 2025 সালের জানুয়ারি মাসে 6টি মামলা করে দুদক। এর মধ্যে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে 4টি মামলার রায় হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 2টি পাইপ গান, একটি খেলনা পিস্তল এবং একটি শর্ট গানের কার্তুজ সহ 2 যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সকালে উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার হারুনের ছেলে কাউসার এবং শীতরাম দাসের ছেলে রবি দাস। রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় অস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেফতারে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় কাউসার যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে কাউসার ও তার সহযোগী রবি দাসকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক, প্রায় 2 বছর পর গাজা ও মিশরের মধ্যকার সীমান্ত পারাপারের জন্য রাফা ক্রসিং খুলে দিয়েছে ইসরায়েল। তবে এটি সীমিত পরিসরে চালু করা হয়েছে এবং শুধু ফিলিস্তিনি বাসিন্দাদের চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। স্থানীয় সময় রোববার রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগাট জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি এবং রাজনৈতিক স্তরের নির্দেশনা অনুযায়ী রোববার থেকে রাফা সীমিত আকারে শুধু বাসিন্দাদের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আপাতত প্রতিদিন এই ক্রসিং দিয়ে 150 জন গাজা ছাড়তে পারবেন, ফিরতে পারবেন 50 জনের মতো। এ প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন বর্ডার অ্যাসিস্ট্যান্স মিশন, মিশর এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনের স্থানীয় কর্মীদের তালিকা না দেয় গাজায় ডক্টরস উইদাউট বর্ডার্সের মানবিক কার্যক্রম বন্ধ করা হবে বলে জানিয়েছে ইসরায়েল। ইউক্রেনের খনিতে কর্মরতদের একটি বাসে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 12 জন নিহত হন। স্থানীয় সময় রোববার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে জ্বালানি প্রতিষ্ঠান ডিইটিকে জানায়, হতাহতরা সবাই তাদের প্রতিষ্ঠানের কর্মী। হামলার সময় তারা কর্মস্থল থেকে ফিরছিলেন। একই দিন জাপোরিঝিয়ায় একটি মাতৃসদন ও একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় কমপক্ষে 9 জন আহত হয়েছেন। আগামী বুধ ও বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের যুদ্ধবিরতি বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে ত্রিপক্ষীয় আলোচনার 2য় পর্ব হওয়ার কথা রয়েছে। সঙ্গীত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড 2026-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবার আসরে প্রধান পুরস্কারগুলো জিতে নিয়েছেন জনপ্রিয় শিল্পী ব্যাড বানি, কেন্ড্রিক লামার, বিলি আইলিশ এবং লেডি গাগা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় রোববার রাতে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে এই পুরস্কার দেওয়া হয়। এবারের আসরে গ্র্যামির অন্যতম শীর্ষ সম্মান অ্যালবাম অব দ্য ইয়ার জিতে নিয়েছেন ব্যাড বানি। অন্যদিকে বেস্ট র্যাপ অ্যালবাম সহ একাধিক পুরস্কার জিতেছেন কেন্ড্রিক লামার। ওয়াইল্ড ফ্লাওয়ার গানের জন্য বিলি আইলিশ জিতেছেন সং অব দ্য ইয়ারের পুরস্কার।
পপ তারকা লেডি গাগার ঝুলিতে গেছে বেস্ট পপ ভোকাল অ্যালবাম সহ 2টি পুরস্কার। এদিকে তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা এবার 90 বছর বয়সে প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। তার স্পোকেন ওয়ার্ড অ্যালবাম মেডিটেশন দ্য রিফ্লেকশন অব হিজ হোলিনেস অব দ্য দালাই লামার জন্য এ পুরস্কার পান তিনি। খেলার খবর। চট্টগ্রাম একসময় দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান কেন্দ্র ছিল, তবে সময়ের সঙ্গে তা কমে এসেছে বলে মনে করছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার বিকালে বন্দরের শহীদ ফজলুর রহমান মিলনায়তনে ফিউচার অব স্পোর্টস ইন চট্টগ্রাম শীর্ষক আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে তার এমন উপলব্ধির কথা তুলে ধরেন তিনি। এ পরিস্থিতি থেকে উত্তরণে ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড় এবং প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দেন তিনি। আর দেশের স্পোর্টস নিয়ে বিএনপির অনেক বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চট্টগ্রাম 11 আসনে ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রথমবারের মতো আজকে আমাদের সব স্পোর্টসম্যান, অর্গানাইজার, কিছু বিজনেসম্যান সবাই একসাথে আমরা একটা রুফের নিচে এসে আমার মনে হয় সবাই সবার কষ্টের কথা বলতে পারছে। কিছুটা হলেও আমরাও এডুকেট হয়েছি যে আসলে আমরা চিটাগাংয়ের স্পোর্টসটা কি কারণে এই জায়গায় স্টিল অবস্থায় আছে। সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে আল্লাহ যদি আপনাদেরকে ওই সুযোগটা দেয় সরকার গঠন করার, তাহলে এই জিনিসটার প্রতি যেরকম আমরা খুবই সিরিয়াসলি দেখি। আপনার ছোট হিসাবে রিকোয়েস্ট করি যে চিটাগাংয়ের প্রতি আর চিটাগাংয়ের স্পোর্টসের প্রতি আপনার কিন্তু একটা আলাদা নজর থাকতে হবে, এটাই আমার কাছে শেষ রিকোয়েস্ট। জাতীয় দলের জন্য ট্যালেন্ট হান্ট কার্যক্রমের সাথে পরিচিত অনেকেই। এবার দেশের প্রতিবন্ধী ক্রিকেট দল গঠনের জন্য খেলোয়াড় বাছাই কার্যক্রম হাতে নিয়েছে বিসিবির ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং। হুইলচেয়ার জাতীয় ক্রিকেট দল গঠনের লক্ষ্যে দেশের প্রায় 60 জন ক্রিকেটারকে 4টি দলে ভাগ করে লিগ পদ্ধতিতে ম্যাচের আয়োজন করা হয়েছে। প্রতিবন্ধী মানে প্রতিভাবন্ধী নয়, আমাদেরও মন আছে, মন নামে একটা জগৎ আছে। আমাদের যে প্রতিভা আছে সে প্রতিভা বিকশিত করা যদি পরিবেশটা পাই তাহলে আমরাও প্রকাশ করতে পারবো এবং আমরা সেগুলোই চ্যালেঞ্জিং হিসাবে নিই। এই অদম্য ইচ্ছা শক্তি তাদের নিয়ে এসেছে খেলার মাঠে। তারা কেউই দেশের বোঝা নয়, নিজেদের প্রতিভা বিকাশের মাধ্যমে ঠাঁই করে নিতে চান জাতীয় দলে। হুইলচেয়ার জাতীয় ক্রিকেট দল গঠনের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং এর উদ্যোগে গুলশান ইউথ ক্লাব মাঠে আয়োজিত হয় 2 দিনের বিসিবি হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট 2026। প্যারালিম্পিক কমিটি যদি বা বিসিবি যদি আরও উদ্যোগ নিয়ে যদি আমাদের টুর্নামেন্টগুলো আয়োজন করে তাহলে আমরা আরও বেশি পার্টিসিপেট করতে পারবো। ল্যাংরা প্রতিবন্ধী এরকম কিছু কথা বলে থাকে, ওই কথা থেকে আমরা বাইরে আসতে চেষ্টা করেছি। পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা এই 4টি দলের সবাই বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধকতার শিকার। যারা ট্যালেন্ট তারা কিন্তু এই যেহেতু একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে আছে, তো ক্রিকেট বোর্ড উইল হ্যাভ আ ন্যাশনাল টিম, তাদের ট্যুর হবে, সব কিছুই হবে, লিগ হবে। তো যদি সেটাই হয়ে থাকে তো আমাদের আস্তে আস্তে এদের ইকুইপ করতে হবে উইথ দ্য বেটার। প্যারাঅলিম্পিক এবং ক্রিকেট বোর্ডের ফিজিক্যাল উইং মিলিয়ে আমরা মনে হচ্ছে দারুণভাবে এগিয়ে যাচ্ছি। সকলের দোয়া চাচ্ছি যেন এই ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি। প্রথাগত ক্রিকেটের নিয়মাবলীর সাথে হুইলচেয়ার ক্রিকেটের বিশেষ কিছু নিয়মের সমন্বয় করে ম্যাচ পরিচালনা করা হয়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নারীদের অসম্মান করছে একটি দল, ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান তারেক রহমানের। মুখ লুকিয়ে রাখা ব্যক্তিরা এখন হাঁ ভোটের পক্ষে এসেছেন, মন্তব্য জামায়াতের আমির শফিকুর রহমানের। চট্টগ্রাম বন্দরে 3য় দিনের মতো কর্মবিরতি চলছে, জাহাজে পণ্য ওঠানো নামানোর কার্যক্রম বন্ধ। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।